নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের কেমিস্ট্রি সিরিজে। আমরা প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে আমরা বেশ কিছু জিনিস পড়েছি, সলিউশন, কোলয়েড ইত্যাদি ইত্যাদি, টাইপস অফ সেপারেশন। তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার, যেটি সাধারণত কম্পিটিটিভ পরীক্ষায় খুব প্রয়োজন। সেই চ্যাপ্টারটির নাম হলো অ্যাটমিক স্ট্রাকচার। তো চলুন শুরু করা যাক। অ্যাটমিক স্ট্রাকচার। এবার এই যে অ্যাটমিক স্ট্রাকচার বা একটা পরমাণুর স্ট্রাকচার কীরকম হয় সেটা জানার আগে আমাদের জানতে হবে এই অ্যাটম বিষয়টা কি। এই অ্যাটম বিষয়টা হলো, আমরা বলতে পারি, বিল্ডিং ব্লক অফ ম্যাটার। এবারে ম্যাটার বিষয়টা কেটা যে কোনো পদার্থ হতে পারে। এবার আমাদের পরীক্ষায় যে যে বিষয়গুলি আসে, আমরা আগেই বলেছি যে আমরা পিএইচডি করব না, আমরা কেবলমাত্র যেগুলো পরীক্ষায় আসে সেই বিষয়গুলিকে যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে এই অ্যাটমিক স্ট্রাকচারের আমরা পড়ব কিছু লজ, ইম্পর্টেন্ট লজ। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় পরমাণু, তার গঠন এবং এই যে আমাদের বিভিন্ন রকম বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া, তো তার কিছু ল দিয়েছেন। তার মধ্যে প্রথম ল আমরা যেটা পড়ব সেই লটার নাম হলো ল অফ, এটা এল, ল অফ কেমিক্যাল কম্বিনেশন। এই ল অফ কেমিক্যাল কম্বিনেশন, এই লটি মধ্যে আমাদের পড়তে হবে ল অফ কনজারভেশন অফ মাস। তো এই ল অফ কনজারভেশন অফ মাস, এই লটি কে দিয়েছিলেন? এই লটি দিয়েছিলেন ল্যাভোয়েশিয়ার, বিখ্যাত বিজ্ঞানী। আমরা ইংলিশ নামটাও দেখে নিই, LAVOISIER। ঠিক আছে, ল্যাভোয়েশিয়ার এই লটা দিয়েছিলেন। এবার এই লতে কি বলা হয় যে কোনো কেমিক্যাল রিয়াকশনে, কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, তো কোনো কেমিক্যাল রিয়াকশনে মাস অফ reactants and products remains constant. অর্থাৎ বিষয়টা কি, যে C
প্লাস O2 সমান সমান CO2। তাহলে প্রথমে এই দুটো মিলে আমরা বুঝতে পারছি মাস 1 আর এটার মাস হলো মাস 2। তাহলে এই মাস 1 ইজ ইকুয়াল টু মাস 2 হবে। এখানে রিঅ্যাক্ট্যান্ট কোনটা? এই দুটি, এটি হলো রিঅ্যাক্ট্যান্ট 1 এবং এটি হলো রিঅ্যাক্ট্যান্ট 2। কার্বন এবং অক্সিজেন এই দুটি হলো রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়া করছে যারা তাদেরকে বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। আর প্রোডাক্ট মানে কি? বিক্রিয়া হওয়ার ফলে যে প্রোডাক্টটি তৈরি হলো। এখানে প্রোডাক্ট কি? এখানে প্রোডাক্ট হলো কার্বন ডাইঅক্সাইড CO2। তো বলা হচ্ছে কার্বন এবং অক্সিজেন যতটা পরিমাণে আপনি মেশাবেন এবং মিশিয়ে এখানে রাসায়নিক বিক্রিয়া হবে, বিক্রিয়া হওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, যতটা পরিমাণ কার্বন এবং অক্সিজেন দেওয়া হবে ঠিক ততটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই দুটির মাস সমান হবে। মাস কথার অর্থ কি? ভর। ভর সমান হবে, এটা মনে রাখতে হবে। ল অফ কনজারভেশন অফ মাস। কোন রকম মাস মানে এখানে 2 ইউনিট বা 2 গ্রাম বস্তু দিয়ে এখানে 1 গ্রাম বস্তু তৈরি হবে, এরকম হবে না। এখানে 2 গ্রাম, দুটো মিলে যদি 2 গ্রাম হয়, এখানে দুটো মিলে 2 গ্রামই হবে। আমাদের মনে থাকবে। এরপরে আমরা আর একটি ল পড়ব। সেই লটি হলো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এটাও কিন্তু ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যেই পড়ে। যে এখানে কি বলছে, যে যখন, আগে ভালো করে বিষয়টা শুনে নিন, যে কোনো একটা রিয়াকশন যখন হবে, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যখন হবে, তখন সমান অনুপাতে বস্তুগুলি মিশবে। যেমন আমি যদি বলতে পারি যে সি, আচ্ছা, H প্লাস O2, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুটো মিলে কি তৈরি হয়? H2O। কিন্তু দেখুন এখানে একটা হাইড্রোজেন আর এখানে দুটো অক্সিজেন, এবার বিক্রিয়া করে তৈরি হচ্ছে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। এটা তো সম্ভব না। তার মানে এখানে নিশ্চয়ই দুটো হাইড্রোজেন এবং একটা O2 মিশছে এবং 2H2O তৈরি হচ্ছে। আমরা বুঝতে পারছি। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন কি হচ্ছে? 2:1 অনুপাতে মিশছে। H এবং O2, H 2 ভাগ মিশছে এবং O2 একটা আসছে, দিয়ে 2 ভাগ H2O তৈরি হচ্ছে। এই যে বিষয়টা, আমরা কি বলতে পারি? যখন 2 বা ততোধিক কম্পাউন্ড বা 2 বা ততোধিক এলিমেন্ট মিলে কোনো কম্পাউন্ড তৈরি হবে, এলিমেন্টগুলি নির্দিষ্ট প্রপোর্শনে মিশবে। বুঝতে পারলাম? এলিমেন্টগুলি নির্দিষ্ট অনুপাতে, এই তো প্রপোর্শনের বাংলা মানেটা খুঁজছিলাম। অনুপাতে, নির্দিষ্ট মানে কি? সেম প্রপোর্শন। ঠিক আছে? মিশে
কম্পাউন্ডটি তৈরি হবে। আমরা বুঝতে পারলাম, অর্থাৎ এইখানে যে আমরা কেমিক্যাল রিয়াকশনটার উদাহরণটা দেখেছি, এখানে কি হবে, ব্যালেন্সড রিয়াকশন হবে সব সময়। এই যে অনুপাতগুলো আমরা পরীক্ষায় এরকম লিখেই দিয়ে আসতে পারি, H+O2 সমান এরকম করে H2। এই বিক্রিয়াটি লেখা যায়, কিন্তু এই বিক্রিয়াটি অ্যাকচুয়ালি লেখা উচিত না, লেখা এইভাবেই উচিত। এখানে একটা সমান চিহ্ন হবে, এখানে 2H2 হবে, এখানে এই যে দুটো H, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এরকম বিষয় হবে। বেশ, সবসময় 2 হবে H এর পরে, এখানে আমি একটু ভুল বলে ফেলেছিলাম, ক্ষমা করবেন। 2H2 + O2 = 2H2, হ্যাঁ এবার ঠিক আছে। এরকম বিষয়টা যে H2 2 অনুপাতে এবং O2 1 অনুপাতে মিশবে এবং 2H2 তৈরি হবে। এই যে বিষয়টা যদি আমরা এই রকম লিখে দিই, তাহলে দেখুন এখানে দুটো H, এখানে দুটো H মিলে গেল, কিন্তু এখানে দুটো, এখানে কিন্তু এখন একটা ওই আছে, তার মানে এই বিক্রিয়াটি এইভাবে হয়নি। বিক্রিয়াটি নিশ্চয়ই এই এলিমেন্টগুলি আলাদা আলাদা অনুপাতে মিশেছে। তো এটি 2 অনুপাতের সঙ্গে এটি 1 অনুপাত মিশেছে। এই বিষয়টা সবার প্রথমে কে বলেছিলেন? given by Joseph Josephh Prost, Joseph Prost। তাহলে এটা কি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, যে নির্দিষ্ট অনুপাতে মিশে ব্যালেন্সড রিয়াকশন হয়ে এলিমেন্ট মিশে কম্পাউন্ড তৈরি হবে। এখানে কম্পাউন্ড, এটি হলো কম্পাউন্ড, ঠিক আছে, H2O, এটি হলো কম্পাউন্ড, আর হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো হলো এলিমেন্ট, এলিমেন্ট 2। এটাকে কম্পাউন্ড কেন বলছি, এটা যৌগিক, সেই জন্য হাইড্রোজেন অক্সিজেন দুটো একসঙ্গে মিশে আছে। এখানে এলিমেন্ট কেন বলছি, কারণ এটা মৌলিক, একা রয়েছে হাইড্রোজেন অক্সিজেন, এরকম একটা ব্যাপার। এরপরে আমরা চলে আসবো আমাদের সব থেকে নাম করা বিজ্ঞানীর কথায়। ডাল্টনস অ্যাটমিক থিওরি, যাকে আমরা বাংলায় বলি ডাল্টনের পরমাণুবাদ। এবার বিজ্ঞানী ডাল্টন সবার প্রথম 1808 খ্রিস্টাব্দে এই থিওরিগুলো দিয়েছিলেন। এবার তার পরমাণুবাদের আগে মেন বিষয়গুলো দেখি, তারপরে আমরা বলবো যে সেগুলো কোনটা ভুল প্রমাণিত হয়েছে এবং পরে কি হয়েছে। কিন্তু এর ভুলগুলো আমাদের পড়া দরকার, কারণ সবার আগে তিনি বলার চেষ্টা করেছিলেন। প্রথম হলো, all matter is made of invisible particles called atoms, which
cannot be created or destroyed. যে কি সমস্ত পদার্থই একটা ইনভিজিবল পার্টিকেল দ্বারা তৈরি হয়, এবার যেটাকে ডেস্ট্রয় বা ক্রিয়েট করা যায় না। এটা তার ধারণা ছিল অ্যাটম সম্বন্ধে, যে অ্যাটম কি সেটি তার প্রথম কি বলবো থিওরিতে বলেন। এবার দ্বিতীয় কথা তিনি কি বলেছিলেন, যে atoms of the same element have identical mass and physical property. মানে কি, এই যে অ্যাটম, যে ক্ষুদ্রতম একটা পরমাণু দিয়ে একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, সেই এলিমেন্টের প্রত্যেকটা পরমাণুর ভর সমান হবে এবং তাদের ফিজিক্যাল প্রপার্টিও সেম থাকবে। তাদের যে ভৌতিক বৈশিষ্ট্য সেগুলো সমান হবে, ভর এবং ফিজিক্যাল প্রপার্টিজ সমান হবে। এগুলো পরীক্ষায় আসে, কিন্তু ডাইরেক্ট লিখে দেয়। তারপরে তার ধারণা অনুযায়ী compounds are combinations of atoms of two or more elements. তাহলে কি বলছে, এই যে কম্পাউন্ড মানে যৌগিক, যৌগ যে বিষয়টা, মৌল আর যৌগ, কম্পাউন্ড মানে তো যৌগ, যৌগটা হলো কম্বিনেশন অফ অ্যাটমস। মানে কি, অনেক কটা অ্যাটম যেটা দুই বা ততোধিক মৌলের, অ্যাটমগুলি কম্বাইন হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। দেখুন, অনেকটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং 4 নম্বর তিনি কি বলেছিলেন, all chemical reactions involve the rearrangement of atoms. তার মানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, যে এই যে অ্যাটম কথাটা, এই অ্যাটম কথাটা কিন্তু তার এই যে 4টি অ্যাটমিক থিওরি বলতে পারেন, বা 4 লাইনের থিওরি, 4টে মেন কথা তিনি বলেছিলেন, তার প্রত্যেকটা কথাই কিন্তু অ্যাটম কেন্দ্রিক। এবং প্রথমে তিনি অ্যাটম সম্বন্ধে বলার চেষ্টা করেছেন যে একটা ম্যাটার, একটা পদার্থ কতগুলো ইনভিজিবল পার্টিকেল দ্বারা তৈরি, খুব ছোট কোনো বিষয় দ্বারা তৈরি। সেই ছোট বিষয়টাকেই অ্যাটম বলে, পরমাণু বলে, যেটাকে ক্যান নট বি ক্রিয়েটেড, যেটাকে তৈরি করা যায় না, যেটা প্রকৃতিতে এমনিই থাকে, আর ডেস্ট্রয়েড, যেটাকে তৈরি বা ধ্বংস করা যায় না। তারপর সেম এলিমেন্ট, একই মৌলের ক্ষেত্রে অ্যাটমের সবসময় আইডেন্টিক্যাল মাস এবং ফিজিক্যাল প্রপার্টিও আইডেন্টিক্যাল হবে, একই ফিজিক্যাল প্রপার্টি হবে। আর যে কম্পাউন্ড সম্বন্ধে আমরা এতদিন ধরে দেখার চেষ্টা করছি, কম্পাউন্ডগুলো হলো কম্বিনেশন অফ অ্যাটমস অফ 2 or more এলিমেন্টস, 2 বা ততোধিক এলিমেন্টের, 2 বা ততোধিক মৌলের অ্যাটমগুলি কম্বাইন করে যৌগগুলি তৈরি হয়েছে। আর অল কেমিক্যাল রিয়াকশনস ইনভলভ দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম। কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কথার অর্থই হলো অ্যাটমের রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো এই 4টি হলো ডাল্টনের পরমাণুবাদ, যেটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখে সোজা মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় এ শুধু নিচের দুটো দিয়ে দেবে, তার সঙ্গে একটা আলাদা দিয়ে দেবে, দিয়ে আপনি দেখে আইডেন্টিফাই করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। তো এই জন্য এই 4টি খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে। তারপরে ডাল্টনের পরমাণুবাদের পরে আমাদের যে বিজ্ঞানীর কথা পড়তে হবে, তার নাম হলো জে থমসন। তিনি কি করেছিলেন,
discovery of electron. এবার ডাল্টন তার পরমাণুতে বলেছিলেন যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশ অ্যাটম হয় এবং প্রত্যেকটা পদার্থের অ্যাটম আলাদা আলাদা হবে, কিন্তু জে থমসন, THOMSON, থমসন, ইনি কি করেন, তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেন। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কি অত জানার দরকার নেই, ঠিক আছে, আপনাদের শুধু নামটা মনে রাখতে হবে। ক্যাথোড রে, অনেক সময় ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট, তিনি করেন এবং তিনি একটা অ্যাটমের মডেল কিরকম হয়, ঠিক আছে, মডেল অফ অ্যাটম, বাই থমসন। তিনি একটা অ্যাটমের অ্যাকচুয়াল মডেল কেমন হয় তিনি বলার চেষ্টা করেন। তিনি বলেন an atom consists of a positively charged sphere and the electrons are embedded in it. Atom consists of a positively charged sphere এবং তার মধ্যে ইলেকট্রনগুলি এমবেডেড রয়েছে। আরেকটি কথা তিনি কি বলেন, তিনি বলেন, আচ্ছা পরের লাইন লিখি, তিনি আরেকটি কথা কি বলেন, the negative and positive charges are equal in magnitude. So the atom as a whole is electrically neutral. তার মানে বুঝতে পারলাম, একটু বলার চেষ্টা করি। তিনি বলেন যে একটা এরকম স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক, এর মধ্যে প্রচুর পজিটিভ চার্জ আছে, পজিটিভলি চার্জ স্ফিয়ার, এবং তার মধ্যে অনেক নেগেটিভ চার্জ এমবেডেড রয়েছে, ঢোকানো রয়েছে। সংখ্যা মিলল 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা একটা হবে, এটা দিয়ে দিই এখানে নাকি,
তিনি এই বিষয়টা বলেন যে একটা যে পরমাণু, একটা অ্যাটম, একটা যে অ্যাটম কনসিস্ট অফ পজিটিভলি চার্জড স্ফিয়ার অ্যান্ড দ্য ইলেকট্রনস আর এমবেডেড ইন ইট। কি হলো না, একটাই যে এটা হলো একটা অ্যাটম, অ্যাটমগুলি প্রচুর পজিটিভ চার্জ দ্বারা তৈরি, ঠিক আছে, এবং যে নেগেটিভ চার্জগুলি এর ভেতরে কি বলবো এমবেডেড রয়েছে, বা আপনি বলতে পারেন পুঁতে দেওয়া রয়েছে, এরকম একটা কথা আপনি বলতে পারেন। অর্থাৎ খুব ভালো করে একটু খেয়াল করুন দেখি, তাহলে দেখুন একটা গোলক, গোলকের মধ্যে প্রচুর পজিটিভলি চার্জ রয়েছে, এবার তার ভেতর নেগেটিভলি চার্জড পার্টিকেলগুলি এমবেডেড অবস্থায় রয়েছে। এই কালোগুলি নেগেটিভ চার্জ, এগুলি এমবেডেড অবস্থায় রয়েছে এরকম। এই মডেলটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। এই যে কেক হয়, কেকের ভেতরে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসগুলো এরকম করে পোঁতা থাকে, তো তিনি বলেন এই ড্রাই ফ্রুটের মতো নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো পোঁতা থাকে, নেগেটিভলি চার্জ কিছু জিনিস থাকে যেগুলো পোঁতা থাকে, ঠিক আছে। তো ক্রিসমাসের যে প্লাম পুডিং এর যে কেক হয়, পুডিং কেক, সেই কেকের মতো দেখতে বলে তার মডেলটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। আরেকটা নাম দেওয়া হয়, সেটা হলো ওয়াটারমেলন মডেল। বাংলায় লিখে দিই তরমুজ মডেল। বলা যায় না আমাদের পশ্চিমবঙ্গের কোনো গুণধর পরীক্ষক এই ওয়াটারমেলন মডেলটাকে বাংলায় লিখে দিলেন। বলো তরমুজ মডেল কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? বাই জে থমসন। মনে থাকবে কত সালে দিয়েছিলেন? 1904 সালে। আর সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখেছি? দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড। মানে এখানে দেখুন, আমি এখানে হিসাব করে এঁকেছি যে এখানে কি, এই যে এটা বা এটা কি পজিটিভ চার্জেস, CHARGES, আর এই যে এই বিষয়টা বা এই বিষয়টা এটা কি নেগেটিভ চার্জেস। এই দুটো কি সবসময় ইকুয়াল ম্যাগনিটিউডে আছে? দেখুন এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে। তো যে কোনো অ্যাটমের ভেতরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুটোই থাকবে এবং দুটোই সমান পরিমাণে থাকবে। কেন সমান পরিমাণে থাকবে? তার কারণ অ্যাটমটা সবসময় ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। যদি সমান পরিমাণে না থাকে তাহলে কোনো একটা বস্তুতে হাত দিলে কারেন্ট খেতাম আমরা, তো সেটা তো হয় না। তো এই জন্য ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকার জন্য পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান পরিমাণে থাকবে। তার মানে তিনি একটা কনসেপ্ট নিয়ে আসেন যে পরমাণুতে নেগেটিভ চার্জ বলে একটা বিষয় থাকবে, আর এই নেগেটিভ চার্জ বলে যে বিষয়টা থাকবে সেইটারই নাম হচ্ছে ইলেকট্রন। তাই জন্য জে থমসনকে ইলেকট্রন এর আবিষ্কারক হিসাবে আমরা চিনি। ডিসকভার্ড, ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই জে থমসন, আমাদের মনে রাখতে হবে।
বলবো তো পজিটিভ চার্জও তো আছে, তাহলে নিউট্রনটাও তিনি আবিষ্কার করেছেন না। এর কারণ হলো এই ইলেকট্রনগুলি মাঝখানে থাকে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। তো এই বিষয়টা তিনি বলতে পেরেছিলেন। তো তাকে আমরা সেজন্য ইলেকট্রন আবিষ্কার করেন, একটা নেগেটিভ চার্জ আছে, এই আবিষ্কারের কি বলবো তার কাছে তাকে আমরা ক্রেডিট দিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জড পার্টিকেলগুলো এইভাবে চারিদিকে ছড়িয়ে থাকে না, এই জন্য তার প্লাম পুডিং মডেল, এই মডেলটি ভুল। এটি প্রমাণ করেন আমাদের পরবর্তী বিজ্ঞানী, যে বিজ্ঞানীর নাম হলো আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদার RUTHERFORD, আর্নেস্ট রাদারফোর্ড। তিনি আসেন 1911 সালে এবং তিনি কি করেন, তিনি যে এক্সপেরিমেন্টটি করেন সেই এক্সপেরিমেন্টটির নাম হলো এরমদি, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। এবার এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে কি হয়, এই গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টে একটা এরকম গোল্ড ফয়েল, গোল্ড হলো খুবই মেলিয়েবল, অর্থাৎ গোল্ডের অনেক পাতলা শীট আমরা ডেভেলপ করতে পারি। গোল্ডকে খুব পাতলা 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 করে কাটা যায় এবং পিটিয়ে 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 অনেক লম্বা করা যায়, গোল্ডটা অনেক পাতলা হয়ে যায়। তো তিনি ওই রকম একটা গোল্ড পাতলা করতে করতে পাতলা করতে করতে মানে কি বলবো 1000 অ্যাটম পুরু গোল্ড শিট নিয়েছিলেন। ঠিক আছে, এবং তারপরে তিনি কি করেন, একটা জায়গা থেকে এই গোল্ড ফয়েলের দিকে একটা বোমবার্ড করেন। ঠিক আছে, তিনি এখানে কি করছেন, আলফা পার্টিকেল, মানে কি মেনলি আলফা পার্টিকেল ছুঁড়ে এখানে মারছেন। ঠিক আছে, এবার এই আলফা পার্টিকেল ছুঁড়ে মারার ফলে কি হবে, এরকম যদি পরমাণু হয় এবং পরমাণুর মাঝে একটা নিউক্লিয়াস থাকে, তাহলে আপনার আলফা পার্টিকেল এখান দিয়ে মারলে বেরিয়ে যাবে, এখান দিয়ে লাগলে এর গায়ে ঠেকে এইদিকে বেরোবে, এখানে লাগলে এইদিকে বেরিয়ে যাবে, আবার এখান দিয়ে গেলে পুরো বেরিয়ে চলে যাবে, আর যেটা এইখানটায় লাগবে, ঠিক আছে, সে এই পথে যাবে, দিয়ে আবার এই পথেই তো ফিরে আবার চলেও আসবে, গিয়ে লেগে ফিরে চলে আসবে, এরকম একটা বিষয় হবে। খানিকটা বোঝাতে পারলাম যে এই আলফা পার্টিকেলগুলো, এবার এইখানে তিনি একটি পর্দা রেখেছেন, তো এই আলফা পার্টিকেলগুলো এই পর্দায় গিয়ে লাগছে। এবার তিনি দেখলেন যে এক জায়গা থেকে আলফা পার্টিকেল যদি তিনি ছাড়েন তাহলে পর্দাতে এইভাবে লাগা উচিত, পর্দাতে এরকম করে লাগবে, কিন্তু তিনি দেখলেন না, পর্দাতে যে পার্টিকেলগুলো এসে লেগেছে সেইগুলোকে যখন তিনি পরীক্ষা করেন তখন দেখেন যে জায়গায় জায়গায় আলফা পার্টিকেলগুলি এরকম জড়ো হয়ে গেছে, এরকম জড়ো হয়ে গেছে। আবার কোন এক জায়গায় আলফা পার্টিকেল গেছে কিন্তু সেই জায়গায় আলফা পার্টিকেল লাগেনি, সেই জায়গায় ফিরে চলে এসেছে, গেছে দিয়ে ফিরে চলে এসেছে। তার মানে কোনো একটা সলিড বিষয়ে ধাক্কা খেয়েছে, তার মানে কোনো একটা সলিড বিষয়ে ধাক্কা খেয়েছে।
আপনি কি করছেন, আপনি একটা বল ছুঁড়ে মারছেন এবং সেই বলটা সোজা বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, বলটা রাস্তায় কিছু পাচ্ছে না, সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছে। এবার আপনি দেখলেন যে বলটা যাচ্ছে, যে রাস্তায় এখানে একটা ভারী কিছু ছিল, তো বলটা হালকা ওর গায়ে লেগে এদিকে সরে গেল, বলটা হালকার গায়ে লেগে এদিকে সরে গেল। তার মানে এইখানে আসার কথা কিন্তু আসছে এইখানে। তার মানে আপনি বুঝতে পারছেন যে রাস্তায় কিছু একটা ছিল যেটাতে লেগে ও বেঁকে গেছে। আবার যখন বলটা সোজাসুজি গিয়ে লাগছে তখন ওই দিক অব্দি যাচ্ছেই না, এইদিকে ফিরে চলে আসছে। তাহলে তিনি বুঝতে পারলেন যে এখানে নিশ্চয়ই পরমাণুর মাঝখানে কিছু একটা আছে। আপনাদেরকে অনুরোধ করব, এখানে খুব বেশি অ্যানিমেশন করে দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা এটি গুগলে বা ইউটিউবে আপনারা অ্যানিমেশন ভিডিও এসব অনেক কিছু পাবেন, সেগুলো দেখে নিতে পারেন। আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি, আমাদের ইম্পর্টেন্ট জিনিস এবার আমরা লিখি। আমরা কি পড়ছি, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বাই রাদারফোর্ড। তারপরে তার একটা পরমাণুর মডেল থাকবে, সেটা আমরা দেখব। তো কত সালে, 1917 সালে তিনি কি করেন, একটা নিউক্লিয়ার রিয়াকশন কন্ডাক্ট করেন, যেখানে নাইট্রোজেনের যে নিউক্লিয়াই সেটাকে বোমবার্ড করেন আলফা পার্টিকেলের মাধ্যমে। এই আলফা পার্টিকেল আমাদের এই কেমিস্ট্রি কোর্সের মধ্যেই আসবে। আপনাদের আলফা পার্টিকেল দেখে ভয় পাওয়ার কোনো মানে হয় না, তার কারণ এই মুহূর্তে আমরা এই শব্দটা ব্যবহার করছি আলফা পার্টিকেল। হ্যাঁ, মনে করেন একটা আলফা পার্টিকেল, ঠিক আছে। এবার এই আলফা পার্টিকেল মানে, আচ্ছা, এই আলফা পার্টিকেলের মানে কি, আপনি এভাবে ধরুন, ডাবলি চার্জড হিলিয়াম অ্যাটম। এইটুকু জেনে রাখুন, আলফা পার্টিকেল কি, একটা ডাবলি চার্জ হিলিয়াম অ্যাটম, একটা হিলিয়ামের অ্যাটমকে দুটো চার্জ দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেটা আলফা পার্টিকেল। তো এই আলফা পার্টিকেল তিনি কি দেখেন, যে এই আলফা পার্টিকেলগুলি এবার অনেকগুলি গোল্ড অ্যাটম রয়েছে, আপনি এই দিক থেকে কি করছেন, আলফা পার্টিকেলগুলি ছুঁড়ছেন, আলফা পার্টিকেলগুলি। তো ছোঁড়ার ফলে তিনি কি দেখছেন, যখন তিনি খুব ভালো করে দেখেন তখন তিনি দেখছেন যে একটা গোল্ডের অ্যাটম, সেই গোল্ডের অ্যাটমের মধ্যে দিয়ে যখন আলফা পার্টিকেল যাচ্ছে এবং সেই আলফা পার্টিকেলগুলো একটা পর্দায় গিয়ে লাগছে, তো সেই আলফা পার্টিকেলগুলি যখন অ্যাটমের একদম কোণা দিয়ে যাচ্ছে তখন আলফা পার্টিকেলগুলি তার কোনো রকম পাথ ডেভিয়েট করছে না, কিন্তু যখনই কেন্দ্রের কাছে যাচ্ছে তখনই আলফা পার্টিকেলগুলি তাদের পাথ ডেভিয়েট করে যাচ্ছে। আবার পুরোপুরি কেন্দ্র দিয়ে যে আলফা পার্টিকেলটাই লাগছে, পুরোপুরি কেন্দ্রে গিয়ে যে আলফা পার্টিকেলটা লাগছে
সে আবার সেই পথেই ফেরত আসছে। এই পথে যাচ্ছে, আবার এই পথে ফেরত আসছে। একটু কাছে দেখায়, এই যে আলফা পার্টিকেল এরকম একটা পথ দিয়ে গেল এবং এই পথেই আবার ফেরত চলে আসলো। আমরা বুঝতে পারছি এই পথে যাচ্ছে, এই পথে ফেরত আসছে। তার মানে পরমাণুর মাঝখানে একটা সলিড কোনো বিষয় তো রয়েছে, এইটা তিনি বুঝতে পারলেন। তাহলে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্টগুলি, সেই এক্সপেরিমেন্টগুলি ফলে তিনি কি পেয়েছেন সেটা আমরা এবার একটু লেখার চেষ্টা করি। অবজারভেশন। by Rutherford's experiment. তিনি এটা পেলেন যে there is a positively charged center, CENTRE, center in an atom called the nucleus. বলছেন কি যে নিউক্লিয়াসের মাঝখানে একটা পজিটিভলি চার্জড পার্টিকেল থাকবে, তার কারণ আলফাও পজিটিভ এবং নিউক্লিয়াসের মাঝখানে যদি নেগেটিভ থাকতো তাহলে আলফা পার্টিকেল গিয়ে তো দিক দিয়ে বেরোতে পারতো না, ওর ভেতরে ঢুকে যেত, আকর্ষণ করে নিত। কিন্তু যেহেতু আলফা পার্টিকেলও পজিটিভলি চার্জ পার্টিকেল, আলফা পার্টিকেল আগেই বলেছি, তো সেই আলফা পার্টিকেলটা গিয়ে মাঝখান থেকে ডেভিয়েট করে পালাচ্ছে। তার মানে কি? তার মানে এই মাঝখানে কোনো একটা পজিটিভ চার্জ আছে যে জন্য আলফা পার্টিকেলটা ডেভিয়েট করে পালিয়ে যাচ্ছে। নাহলে তো যদি নেগেটিভ চার্জ থাকতো মাঝখানে তাহলে আলফা পার্টিকেলের ভেতরে ঢুকে যেত, এর সঙ্গে গায়ে আটকে যেত। তো তার মানে মাঝখানে কিছু একটা পজিটিভলি চার্জড ব্যাপার রয়েছে, মাঝখানে পজিটিভ কিছু আছে, এইটা তিনি বলেছিলেন। তার মানে তাকে আমরা বলতে পারি যে তিনি প্রোটন আবিষ্কার করেন। পজিটিভলি চার্জকেই তো প্রোটন বলে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে। তো প্রোটনের আবিষ্কারক আমরা রাদারফোর্ডকে বলি, বা অনেক সময় গোল্ডস্টেনকেও বলা হয়। ঠিক আছে, তিনি ক্যানাল রে এক্সপেরিমেন্ট করেন হাই ভোল্টেজের মাধ্যমে, তো তিনি পজিটিভলি চার্জ পার্টিকেল দেখেন। তো গোল্ডস্টেন অথবা রাদারফোর্ড এই দুজনের মধ্যে একটা পরীক্ষায় থাকলে এটাই উত্তর, দুটোই থাকলে রাদারফোর্ড উত্তর, দুটোই দেবে না। তারপরে nearly all the masses of atom resides in the nucleus. যে অ্যাটমের সম্পূর্ণ মাসটা এই নিউক্লিয়াসের ভেতরেই থাকে, ইলেকট্রনের মাস খুব কম হয়, এটা তিনি বুঝতে পেরেছিলেন। কিভাবে? না, ইলেকট্রনকে মানছেই না, ও সোজা বেরিয়ে যাচ্ছে, একটু পাথও তো ডেভিয়েট করবে যদি ওর কিছু মাস থাকবে, ওকে আটকাতেই পারছে না আলফা পার্টিকেলকে, তার আর কি, ওর কোনো মাসই নেই। তারপরে তিনি বলেন যে দ্য ইলেকট্রনস, ই মাইনাস দিলে সবসময় ইলেকট্রন পাবেন, ঠিক আছে, revolves around the nucleus in fixed orbit. এই কথাটাতে তার একটু ভুল হয়ে গেছে, যে তিনি মনে করেন একটাই অরবিটে ঘোরে। ঠিক আছে,
আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসে, the size of nucleus is very small compared to the size of atom. এর এই ভেরি স্মলটা কত স্মল? 1 / একের পরে 1 2 3 4 5 5টা শূন্য, মানে কি 1/1,00,000। ঠিক আছে, তো এইটা তিনি বলেন যে একটা পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর থাকবে এবং নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড হবে এবং নিউক্লিয়াসের চারিদিকে একটা সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরঘুর করবে এবং সেই ইলেকট্রনগুলির মাস খুবই কম। আর এই নিউক্লিয়াস এই পরমাণুর তুলনায় 1/1,00,000 ভাগ। নিউক্লিয়াস এবং কি বলবো পরমাণুর যে সাইজ তার রেশিও, এটা নিউক্লিয়াস খুবই ছোট, খুঁজেই পাওয়া যাবে না, মানে 1,00,000 ভাগের ঠিক আছে 1 ভাগ। ঠিক আছে, তো তিনি গোল্ড ফয়েলই কেন নিয়েছিলেন? ঠিক আছে, গোল্ড ফয়েল নেওয়ার কারণ হলো গোল্ড ফয়েলটা খুব মেলিয়েবল, খুব পাতলা করা যাবে এবং আলফা পার্টিকেল সেটাকে পেনিট্রেট করে চলে যেতে পারবে এবং যেখানে কেবলমাত্র খুবই কি বলবো ডেন্স এই যে নিউক্লিয়াস পাবে সেইখানে কেবল প্রবেশ করতে পারবে না। তো এই জন্য নেওয়া হয়েছে, পেনিট্রেট করে যেতে পারবে। আর মোটা যদি কোনো বিষয় নেই তাহলে সেটা পেনিট্রেটই করতে পারবে না। ঠিক আছে, এই যে এরকম একটা পাতলা ফয়েল, ঠিক আছে, এরকম একটা পাতলা ফয়েল নেওয়া হয়েছে, বেশি এখানে কিছু করছি না। ঠিক আছে, খুবই পাতলা চাদর না নিলে তার ভেতরে ফুটো করে যেতে পারবে না আলফা পার্টিকেল, মোটা হয়ে গেলে তো অসুবিধা। আর গোল্ড বাদে অন্য কিছু জিনিসকে ঠিক আছে মানে এত পাতলা বানানো যায় না, ওই জিনিসটাকেই বলা হয় মেলিয়াবিলিটি। ঠিক আছে, আপনি মনে রাখবেন। এর পরের দিন আমরা এটা দেখব যে বিজ্ঞানী বোর তিনি এসে রাদারফোর্ড মডেলের মধ্যে যে ইলেকট্রনের মুভমেন্ট বা যে পাথ এই সব কথাগুলি তিনি বলেছেন রাদারফোর্ড, তার মধ্যে বেশ কিছু ভুলভ্রান্তি তিনি খুঁজে বের করেন এবং বোরের অ্যাটমিক মডেল আমরা যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে কে এল এম এন এই সমস্ত শেল বা কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরঘুর করবে, কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে। তো বোরের অ্যাটমিক মডেল যেটা 1913 খ্রিস্টাব্দে বোর দিয়েছিলেন সেটিকে আমরা খুব ভালোভাবে পড়ব এবং একবার থমসন, রাদারফোর্ড এবং বোর্ডের যে মডেল সেগুলিকে আমরা একবার রিভাইজও করে নেব। তো চ্যাপ্টারটি যথেষ্ট কঠিন এবং আমাদের সম্পূর্ণটাই মনে রাখতে হবে। তো সেই জন্য আমাদের আজকের ভিডিওর থেকে আগে আর এগোচ্ছি না। তো অ্যাটম বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, সবার আগে লজ অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে ল অফ কনজারভেশন অফ মাস এ কথাটা কে বলেন? ল্যাভোয়েশিয়ার, যে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্টের মাস সমান থাকবে। এবং তারপরে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটাও কিন্তু এই ল অফ কেমিক্যাল কম্পোজিশন এই যে এই বিষয়টার মধ্যেই কিন্তু পড়ে, এই 1 নম্বর এবং 2 নম্বর দুটো কিন্তু ওর মধ্যেই পড়ে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এটাতে কি বলেন যে এখানে এলিমেন্টগুলি একটি নির্দিষ্ট অনুপাতে মিশে কম্পাউন্ডটিকে তৈরি করবে এবং সেম প্রপোর্শনে মিশবে, অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশন তৈরি হবে। জোসেফ প্রিস্ট সবার আগে এই কথাটি বলেন। তারপর ডাল্টনের পরমাণুবাদ আমরা খুব ভালোভাবে পড়েছিলাম। অল ম্যাটার ইজ মেড অফ ইনভিজিবল পার্টিকেলস কল্ড অ্যাটম, ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। আর অ্যাটম সেম এলিমেন্টের আইডেন্টিক্যাল মাস এবং ফিজিক্যাল প্রপার্টিও সেম থাকবে। এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পুরো এগুলি আমাদের
মুখস্থ থাকা উচিত, না হলে কিন্তু পরীক্ষায় একটু চেঞ্জ করে দেয়। পরীক্ষায় সেন্টেন্স সেমই থাকবে, দেখবেন এই সেন্টেন্সগুলোই দিয়েছে, একটু চেঞ্জ করে দিয়েছে। Compounds are combination of atoms of two or more elements are all chemical reactions involve the rearrangement of atoms. তারপর ডিসকভারি অফ ইলেকট্রন কে করেন? জে থমসন ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট করেন। এবং তারপর তিনি কি বলেন যে অ্যাটমে পজিটিভলি চার্জড একটা স্ফিয়ারের মধ্যে নেগেটিভলি চার্জ বিষয়গুলো এমবেডেড করা থাকে। এই নেগেটিভলি চার্জ কি? ইলেকট্রন। তো এই জন্য ইলেকট্রন আবিষ্কার তিনি করেছিলেন এটা বলা যায়। আমরা পরের দিন লিখে দেব। তার মডেলটার নাম প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। 1904 খ্রিস্টাব্দে তিনি বলেন। 1911 খ্রিস্টাব্দে আর্নেস্ট রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেন এবং গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটাই আমরা এতক্ষণ পড়ছিলাম। 1917 খ্রিস্টাব্দে নাইট্রোজেনের নিউক্লিয়াইকে তিনি বোমবার্ড করেন আলফা পার্টিকেলের মাধ্যমে। আলফা পার্টিকেল কি? ডাবলি চার্জড হিলিয়াম অ্যাটম। আমরা আলফা পার্টিকেল, আলফা, বিটা, গামা পার্টিকেল সম্বন্ধে একসময় পড়বো আমাদের এই কোর্সের মধ্যে, লাস্টে মিসেলেনিয়াসে গিয়ে বা মাঝখানে কোনো চ্যাপ্টারে আমরা ঢুকিয়ে দেবো। এবং অবজারভেশনস বাই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট কি বলা হয়? যে পজিটিভলি চার্জড সেন্টার রয়েছে অ্যাটমের, তাকে বলা হয় নিউক্লিয়াস। আর সমস্ত মাসই অ্যাটমের নিউক্লিয়াসে রিসাইড করে। আর ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকেই ইলেকট্রনটি ঘুরঘুর করে। এবং দ্য সাইজ অফ নিউক্লিয়াস ইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ অ্যাটম, 1/1,00,000 ভাগ। তো বিদ্যার্থীতে আমাদের আজকের প্রেজেন্টেশন আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দেবেন ভিডিওটি। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনারা vidyarthi.contact@gmail.com মেলও করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।